আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসের জন্য আমি প্রফেসর আফরোজা সুলতানা আধুনিক ইউরোপের ইতিহাস, যার কোড নাম্বার 623 এর একটি ক্লাস আজকে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনা মহামারীর প্রকোপ এর মধ্যে আরও বেড়েছে এবং এই শীতকালীন সময়ে এর সংক্রমণ আরও বাড়বে বলে গবেষণায় উঠে এসেছে। সুতরাং সাবধানে থাকতে হবে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের জন্য। আমরা আশা রাখি আমরা সেগুলো সবকিছু মেনে চলেই জীবনকে আরও সুন্দর করে আবার সেই আমাদের সুন্দর জীবনে ফিরে আসব, এই প্রত্যাশা আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় ভার্সাই সন্ধি, এর গুরুত্বপূর্ণ শর্তাবলী এবং সমালোচনা ও ফলাফল ইত্যাদি। প্রথমেই ধরা যাক ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি কি। এটি আসলে একটি আন্তর্জাতিক শান্তি চুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও সংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়েছিল। এটি ফ্রান্সের ভার্সাই নগরীতে ভার্সাই প্রাসাদে এবং ভার্সাই প্রাসাদের একটি মিরর হল বলে একটি হল রয়েছে, সেখানে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি হয়েছিল 28শে জুন 1919 সনে এবং এর কার্যক্রম শুরু হয়েছিল 10ই জানুয়ারি 1920 সন থেকে। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপ্রথম প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থাৎ আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধে অহেতুক অনেক ধন সম্পদের ক্ষতি এবং অনেক মানব সম্পদ বিলীন হয়ে গিয়েছিল। বিলিয়ন মিলিয়ন পিপল মৃত্যুবরণ করেছিল। সুতরাং যে কোনো এই বড় ধরনের যখন ক্ষয়ক্ষতি হয় তখন কেউ না কেউ এগিয়ে আসে যে এরপরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে এই যুদ্ধ থেকে পৃথিবী মুক্ত থাকতে পারে। এই প্যারিস শান্তি চুক্তির শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরে এর ধারাবাহিকতাই কিন্তু ফ্রান্সের কাছাকাছি যে ভার্সাই নগরী, সেখানে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল। মূলত সেই চুক্তিতে জার্মানিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার জন্য একমাত্র জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে এবং তার উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ও যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয়। অর্থাৎ যুদ্ধ অপরাধী হিসাবে জার্মানিকে সাব্যস্ত করা হয় এবং তার উপরেই যত সবাই মিলিতভাবে তাকেই যত কিছুর দায় দায়িত্ব সমস্ত কিছু তার উপরেই ন্যস্ত করে দেয়, যেটি একটি দেশের পক্ষে কখনোই কোনোভাবে সম্পন্ন করা সম্ভব নয়। 200 পৃষ্ঠার এই চুক্তি, শান্তি চুক্তি, ইংরেজি এবং ফার্সি ভাষায় তৈরি করা হয়েছিল, যেটার মধ্যে 15টি অধ্যায় এবং 439টি ধারা নিয়ে এই চুক্তিটি তৈরি হয়েছিল। জার্মানির জন্য বিভিন্ন শর্ত ছাড়াও এতে লিগ অব নেশন, আন্তর্জাতিক শ্রমিক দপ্তর ও একটি স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় স্থাপনের শর্তগুলো এর মধ্যে আরোপিত ছিল। এই শান্তি চুক্তি যারা তৈরি করেছিলেন তারা হচ্ছেন মিত্রবাহিনীর নেতা ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ। আমরা এর আগে ক্লাসগুলোতে জেনেছি যে মিত্রবাহিনী কারা ছিল, মিত্রবাহিনীদের সঙ্গে কারা একত্রিত হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছিল, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে স্পষ্টভাবে জেনেছি। তাহলে প্রথমে আসলো যে মিত্রবাহিনীর নেতা ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, তারপরে হচ্ছে ফ্রান্সের জর্জেস ক্লেমেন্ট ক্লু এবং যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন। সুতরাং এই তিনজন মিলে এই চুক্তির শর্তগুলো তৈরি করেছিল।
যে কোনো অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হলেও কিন্তু তার সাথে কথা বলতে হয়, তার কোনো বক্তব্য আছে কিনা সেটা জানতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে জার্মানির সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই এই শর্তগুলো তৈরি করা হয়েছিল। এমনকি এই যে শর্তগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে মানে জার্মানিকে একেবারে নিঃশর্তে মেনে নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। আরেকটি কথা বলে রাখা ভালো যে এই যে আমরা ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি এই সম্পর্কে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে এর আগেও কিন্তু আরেকটি ভার্সাই চুক্তি হয়েছিল, সেটি 1780 সালে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। এবং সেই চুক্তিটি হয়েছিল আমেরিকার স্বাধীনতার প্রশ্নে। ব্রিটেন অতিরিক্ত কর আরোপের ফলে আমেরিকার অনেক প্রদেশে বিদ্রোহ আরম্ভ হয়। এটি আমেরিকার স্বাধীনতার যুদ্ধে রূপান্তরিত হয়। ফলে 1780 সালে ভার্সাইতে প্রথম ভার্সাই চুক্তি সম্পাদিত হয়, যা আমেরিকার স্বাধীনতা অর্জনের একটি ধাপ মাত্র। এর 3 বছর পর 1783 সালে আমেরিকা পূর্ণ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধিটা কি, কোথায় হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, সেখানে মূল কথাগুলো কি ছিল, কেন হয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার আমরা আসব মূল আলোচ্য বিষয়, সেটি হচ্ছে ভার্সাই সন্ধির ধারা। এই যে সন্ধিটা তৈরি হয়েছিল, এই সন্ধির ধারাগুলো কি ছিল। বিশাল আকারের বলেছি, বিশাল আকারের শর্তাবলী, মাঝখান থেকে তো সব শর্তাবলী আলোচনা করা সম্ভব নয়। এর মাঝখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বরে আসা যাক যে প্রথম বিশ্বযুদ্ধের যে ক্ষতিপূরণের যে ধারাটা সেই সম্পর্কে, অর্থাৎ এটিকে অর্থনৈতিক ধারাও বলা যেতে পারে। আমরা আলোচনা করলে সেটাই বেরিয়ে আসবে। ভার্সাই চুক্তির যুদ্ধের জন্য জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে তাকে দাঁড় করানো হয় এবং প্রকাশ্যে ঘৃণা ব্যক্ত করা হয় যে এই এত কঠিন একটা সময় পার করেছে এর জন্য, এবং জার্মানিকে অর্থনৈতিকভাবে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য সকল দেশে যত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সকল দেশের জন্য ক্ষতিপূরণ দাবি করে মিত্রশক্তি প্রতিনিধি। মোট ক্ষতিপূরণ দাঁড়ায় প্রায় $2000 কোটি, যা জার্মানির পক্ষে দেয়া অসম্ভব। ক্ষতিপূরণের অতি সামান্য অংশ দিতে গিয়েই জার্মানি দেউলিয়া হয়ে গিয়েছিল। তাহলে অবস্থাটা দেখো যে যতগুলো দেশ, প্রায় বহু দেশই আমরা প্রথম বিশ্বযুদ্ধ যখন আলোচনা করেছি তখন দেখেছি যে কতগুলো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বযুদ্ধ মানে তো সবাই, বিশ্বের সব দেশই প্রায় এর সাথে ইনভলভ কোনো না কোনো ভাবে, তাই না? তো সুতরাং এতগুলো দেশের ক্ষতিপূরণ দায় ভার বহন করা জার্মানির পক্ষে কতটুকু সম্ভব সেটা তো বলাই হলো যে $2000 কোটি যদি হয় তাহলে এর সামান্য অংশ করতেই জার্মানি দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপরে বলা যায় যে রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ বলে ঘোষণা করা, এটা জার্মানির দখলে ছিল। সুতরাং আন্তর্জাতিক করা হওয়া মানে তো সবাই এটার ব্যবহার করবে নির্বিঘ্নে, সুতরাং এটি অনেক বড় ধরনের একটা লস। তাছাড়া মিত্রশক্তিকে কাঠ, কয়লা ও অন্যান্য দ্রব্যাদি সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয়, অর্থাৎ বাধ্যতামূলকভাবে মিত্রশক্তিকে যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত উপাদানগুলো আমি তোমাকে বললাম এগুলো ওদের ইনকামের একটা সোর্স, সেগুলো বাধ্যতামূলকভাবে তারা যেই দামই দিক না কেন সেই দামে, অথবা দাম না দিলেও যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবেও সেগুলো তাদেরকে জার্মানিকে সরবরাহ করতে বাধ্য করা হয়। এবং মিত্রশক্তির উৎপন্ন শিল্পদ্রব্যের বাজার হিসাবে জার্মানিকে বাধ্য করা হয়েছিল।
কিরকম, এটা কেমন? অর্থাৎ মিত্রশক্তি যদি তার ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের পণ্য উৎপাদন করা হয়, তাহলে সেই জার্মানি হচ্ছে সেই পণ্যের বাজার। বাধ্যতামূলকভাবে তাদেরকে সেটা কিনতেই হবে বা ভোগ করতেই হবে, যাতে করে তারা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হয়। এরপরে 2 নম্বরে আসা যাক যে ঔপনিবেশিক শর্ত। দেখা গেছে যে বিভিন্ন মহাদেশে জার্মানির কলোনি ছিল। তখন তো আমি এর আগে বিশ্বযুদ্ধ যখন পড়িয়েছি, প্রথম বিশ্বযুদ্ধ, তখন বলেছি উপনিবেশবাদী কিন্তু এর মূল কারণ এই বড়সড় যুদ্ধের। সুতরাং জার্মানিরও কলোনি ছিল, মিত্রপক্ষের যে সমস্ত কলোনিগুলো জার্মানির ছিল সেগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে এবং সেগুলো আর কখনোই জার্মানির সাম্রাজ্যভুক্ত হতে পারবে না। ব্রিটেন, ফ্রান্স নিজেদের মধ্যে ক্যামেরুন ও টোবাগোকে ভাগ করে নেবে। জার্মান নিয়ন্ত্রিত দক্ষিণ আফ্রিকার অনেক এলাকা দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করে দিতে হবে। অর্থাৎ কিছু আছে যে নিজেরা ভাগ করে নিয়েছে, আর যেগুলো হয়তো কোনো কারণে নেওয়ার ইচ্ছা নয় অথবা যাতায়াতের অসুবিধা আছে বা অন্য যে কোনো কারণে ওরা নিবে না, সেগুলো আবার তাদের ইয়েতে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কাছে ব্যাক করে দিতে হবে, যাতে করে জার্মানি সেগুলোর কোনো কিছুই ভোগ দখল বা সেখান থেকে কোনো ধরনের রাজস্ব আদায় করতে না পারে। এরপরে আসা যাক 3 নম্বরের সামরিক শর্ত। সেটা হচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির সামরিক শক্তি নামমাত্র সংখ্যায় নিয়ে আসার জন্য বলা হয়, অর্থাৎ সেনাবাহিনী কমিয়ে ফেলতে বলা হয়। জার্মানির সৈন্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সর্বোচ্চ 1 লক্ষর বেশি সৈন্য সংখ্যা থাকতে পারবে না বলে উল্লেখ করা হয় এবং সেনাবাহিনী শুধুমাত্র আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকবে, এই মর্মে শর্ত প্রকাশ করা হয়। সাধারণ সৈন্য 12 বছর এবং অফিসার যারা ছিল তারা 25 বছর সেনাবাহিনীতে থাকতে পারবে। বাধ্যতামূলক যে সেনাবাহিনীতে যোগদানের প্রথা ছিল সেই সময় জার্মানিতে, সেটা টোটাল নিষিদ্ধ করা হয় এবং ইভেন্চুয়ালি নৌবাহিনীর সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়। সর্বোচ্চ 15,000 নৌবাহিনীর সৈন্য সংখ্যা থাকতে পারবে। সকল ধরনের সাবমেরিন ও রণতরী যেগুলো আছে সেগুলো সবকিছু মিত্রশক্তির হাতে সমর্পণ করতে হবে এবং কোনো ধরনের বিমান বাহিনী থাকবে না। 4 নম্বরে আসা যাক জার্মানির জন্য আরো যেগুলো যা কিছু বলা হয়েছিল, তার মধ্যে হচ্ছে জার্মানি কোনো ধরনের অস্ত্র আমদানি করতে পারবে না, অর্থাৎ ওর একেবারে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের মতো তাকে তৈরি করা হচ্ছে, যাতে কোনো শিং থাকবে না, সুতরাং সে আঘাত করতে পারবে না, সেরকম আর কি। সাবমেরিন, ভারী কামান, ট্যাঙ্ক বা বিষাক্ত গ্যাস তৈরি করতে পারবে না বা নিজ দখলেও রাখতে পারবে না। তৈরি তো করতে পারবেই না, ওদের কাছে যদি থাকে সেগুলো তাদের কাছে রাখতে পারবে না। 5 নম্বর যদি আমি উল্লেখ করতে চাই, তাহলে ক্ষতিপূরণের যে সমস্ত দায়ভার দেওয়া হয়েছে, যেমন ফ্রান্সকে ক্ষতিপূরণ বাবদ আলমাস ও লোরেইন এই স্থান দুটি হস্তান্তর করবে জার্মানি, সেটা ফ্রান্সকে করবে। নর্দার্ন স্লেসুইক এটা স্থানান্তর করবে ডেনমার্কের কাছে এবং প্রুশিয়ান যে সমস্ত এলাকাগুলো ছিল সেগুলোকে পোল্যান্ডকে দিয়ে দিতে হবে। 6 নম্বরে জার্মানি থেকে অস্ট্রিয়াকে একদম আলাদা করে ফেলতে হবে, অর্থাৎ অস্ট্রিয়ার স্বাধীনতা দিয়ে ফেলতে হবে। সর্বোপরি এই যে শর্তগুলো, আমি 7 নম্বর যদি আলোচনা করতে চাই, তাহলে এই শর্তগুলো কার্যকর করার জন্য আমি আগেই বলেছি রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ হিসাবে নির্ধারণ করা হয়েছিল। সুতরাং রাইন নদীর পশ্চিম তীরবর্তী জার্মান ভূখণ্ডে, অর্থাৎ জার্মানিদের অংশ যেটা ছিল, সেখানে মিত্রশক্তি
ও তাদের সহযোগী সেনাবাহিনী জার্মানির খরচে 15 বছর সেখানে থাকবে। অর্থাৎ এই শর্তগুলো যাতে ওরা সঠিকভাবে প্রতিপালন করছে কিনা বা জোর করে ওদের কাছ থেকে আদায় করার জন্য এই ব্যবস্থা। এখানেই শেষ নয়, সর্বোপরি জার্মান কাইজার ও তার সেনাপতিদের যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করার আদেশ দেওয়া হয়। এই যে আমরা বিশেষ উল্লেখযোগ্য যে শর্তগুলো আমরা আলোচনা করলাম, এ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি কতটা একতরফা হয়েছে, তাই না? তো সুতরাং সে আমলে এতদিন পরে এসেও যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে তখন জার্মানির অবস্থা কি হয়েছিল, এবং সেখানেও নিশ্চয়ই সমালোচনার ঝড় উঠেছে। সেই সমালোচনা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই আসি, জার্মান জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই ভার্সাই সন্ধিকে বা ভার্সাই চুক্তিকে একটি জবরদস্তি সন্ধি বা ডিক্টেটেড পিস বলে অভিহিত করেন। একতরফা ন্যায় নীতির অভাব, প্রতিশোধ নীতি বলেও এটাকে আখ্যা দেওয়া হয়ে থাকে। আবার অনেক ঐতিহাসিক ভার্সাই চুক্তি সমর্থনে যুক্তিও দেখায় এরকম যে প্রত্যেকটা যুদ্ধের পরেই দেখা যায় যে বিজয়ী শক্তি বিজিত শক্তির উপর সন্ধি চাপিয়ে দেয়। এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে এবং এটা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। ভার্সাই সন্ধিও একইভাবে হয়েছে। সুতরাং এটা অনেক ঐতিহাসিকরাই মনে করেন যে এরকমই হওয়ার কথা ছিল। সোভিয়েত রাশিয়ার উপর জার্মানি নিজেও যখন 1917 খ্রিস্টাব্দে ব্রেস্ট-লিট সন্ধি চাপিয়ে দিয়েছিল, সুতরাং চাপিয়ে দেওয়ার প্রবণতা বা ঘটনা এর আগে জার্মানিরও ছিল। ওই যে একটা কথা বলে টিট ফর ট্যাট। আমরা আসলে ইতিহাস থেকে কিছু শিখি না, কিন্তু ইতিহাস সর্বকালে সর্বযুগে ইতিহাসের প্রয়োজনীয়তা ছিল, ইতিহাস থেকে কিছু শিখতে হয়। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। তাহলে কি হয়েছিল যে 1917 সালে সোভিয়েত রাশিয়ার সাথে জার্মানি যে চুক্তি করেছিল, সেখানেও সন্ধির শর্তগুলো তারা চাপিয়ে দিয়েছিল। এটা নিয়েও অনেকে বলে যে একই রকম প্রথায় হয়েছে, সুতরাং এরকমই হওয়ার কথা ছিল। তাছাড়া ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির অস্ত্র ক্রয় নির্মাণ বন্ধের কারণ হচ্ছে জার্মানির আগ্রাসনের ফলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল। সেই জন্যই তাদের এই অস্ত্রশস্ত্র আমদানি করা, বানানো, তাদের হাতে সরঞ্জাম রাখা, এগুলো নিষিদ্ধ করা হয়েছিল। আর জার্মানি বলা হয়, ঐতিহাসিকরা এভাবেও সমালোচনা করেছেন, যদি জার্মানি জয়লাভ করত তাহলে মিত্রশক্তির উপরও এ ধরনের কঠোর মনোভাবই তারাও পোষণ করত। সুতরাং আলোচনার মাধ্যমে আমরা অনেক বড় একটা ব্যাপার সম্পর্কে জানতে পারলাম, যেটা আমাদের জীবনেও আমরা কাজে লাগাতে পারি। সে যাই হোক, এবার ভার্সাই চুক্তির ফলাফল সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির ফলে জার্মানিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার জন্যই এই ভার্সাই সন্ধি শর্তগুলো তৈরি করা হয় এবং পঙ্গু করে দেওয়াও হয়। এত শক্তিশালী আন্তর্জাতিক মান সম্পন্ন দেশকে আর কখনো এত হেয় প্রতিপন্ন বা পদানত হতে দেখা যায়নি। এটি হচ্ছে প্রথম ফলাফল। দ্বিতীয়ত, চুক্তি স্বাক্ষরের বছরেই জার্মানিতে নাৎসি বিপ্লবী পার্টির অভ্যুদয় ঘটে। এই পার্টি ভার্সাই চুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায়, গণতান্ত্রিক সরকার গঠিত হয়। জার্মানির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ফ্যাসিবাদী হিটলারের অভ্যুদয়ের পিছনে ভার্সাই চুক্তির সরাসরি ভূমিকা রয়েছে। এই অসন্তোষকে মূলধন করে নাৎসি প্রধান হিটলার ভার্সাই চুক্তিকে অস্বীকার করে এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। সবচেয়ে বড় ফলাফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ প্রথম বিশ্বযুদ্ধের পরপরই ভার্সাই চুক্তির মাধ্যমে বপন করা হয়েছিল। কি মারাত্মক কথা! ফলে শান্তি স্থাপনের সচেষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো নিরুপায় হয়ে যায়। ভার্সাই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তোলে। সুতরাং সার্বিক বিষয়ে আলোচনা থেকে আমরা এই কথায় উপনীত হতে পারি যে যুদ্ধ
আগ্রাসন এসব কিছুই স্বার্থের কারণেই হয়ে থাকে এবং হয়েছে, যুগে যুগে তাই হয়েছে। ইতিহাস সেটাই বলে। একথাও সত্য, তখন পর্যন্ত আমাদের সাথে ন্যায় বিচার করা হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অন্যের সাথে ন্যায় বিচার করব। এটা অনেক বড় ধরনের একটি কথা। যুগে যুগে যুদ্ধ কখনোই শান্তি বা উৎকর্ষ এনে দিতে পারেনি। তারও আমরা অনেক সময় সকল সময় আমরা শান্তি বা উৎকর্ষ তার কারণ কিন্তু যুদ্ধ করে কোনো কিছু অর্জন করা যায় নাই। তারপরেও আমরা চাই যে সবসময় আমরা যুদ্ধে লিপ্ত থাকি। বর্তমানকালে তো এর অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, পৃথিবীর সবচেয়ে ছোট সংগঠন পরিবার থেকে শুরু করে সমাজ, দেশ, মহাদেশ, পৃথিবী সবকিছু নিজের আধিপত্য নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি করছে এবং এ থেকে মুক্তির পথ নতুন প্রজন্মকে খুঁজতে হবে। এবং আমরা আশা করছি যে এই নতুন প্রজন্ম পিছনের যত গ্লানি, যুদ্ধ সবকিছুকে বন্ধ করে দিয়ে শান্তি কিভাবে আসে সেই দিকে এগিয়ে যাওয়ার দিকে অগ্রসর হবে। সর্বোপরি তোমাদের কাছে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে যুদ্ধ নয় শান্তি। যুদ্ধ কখনো মানুষকে ভালো পথে এগিয়ে নিয়ে যেতে পারে না। আরেকটা কথা, সেটা হচ্ছে ইতিহাস থেকে শিখতে হয়। ইতিহাস কেন পড়ে মানুষ? আমরা যে কোনো জিনিস, তুমি গবেষণা বলো, সায়েন্স বলো, কমার্স বলো, ব্যবসা বলো, সবকিছুর জন্য ইতিহাস দরকার আছে। যে আগে কি হয়েছিল, সেখানে কি কি জিনিস আমরা সঠিকভাবে প্রয়োগ করে সঠিক পদক্ষেপ নিতে পারিনি, সুতরাং সেগুলোকে বাদ দিয়ে যেটা ভালো সেটাকে গ্রহণ করব। কিন্তু দেখা যাচ্ছে যে এই পর্যন্ত কিন্তু সবাই সেগুলোকে না করে আরো নিজের আধিপত্যকে আরো বেশি, উপরের ক্ষমতাকে আরো বেশি ভোগ করার জন্য সেই শিক্ষাগুলোকে বাদ দিয়ে আরো বেশি ক্রিটিক্যাল ভাবেই একজনের সাথে আরেকজন দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আমরা ইতিহাসের ছাত্রছাত্রী হিসাবে আশা করব নিজেকে এবং অন্যকে এগুলো থেকে বিরত রাখতে সাহায্য করব। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।